আহ, আগের আগের বার যারা ছিলেন এখানে আহ, তাদের সামনে স্যারের পরিচয় দিয়েছিলাম, এবং ফর্মাল যে পরিচয় সেটা আমরা গ্রুপে লিখিয়ে দিয়েছি। স্যার এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান রিসার্চার হিসেবে আছেন, আহ, এবং বিভিন্ন ধরনের আলোচনা করে থাকেন, বিশেষ করে গণতন্ত্র নিয়ে বা এই গুড গভর্নেন্স নিয়ে। তো আজকে আমাদের যে টপিকসটা মূলত স্যারই নির্ধারণ করে দিয়েছেন, মানে অনেকগুলো অপশন দিয়েছিল, এখান থেকে আমি বিশেষ করে একটা চয়েস করছি, সেখান থেকে আজকে ওইটা আলোচনা হবে। এবং স্যারের যে আজকে আলোচনার যে প্যাটার্ন সেটা স্যার মূলত বলেছিলেন যে প্রশ্ন উত্তর পর্ব টাইপে হবে। আমরা কোনো প্রশ্ন বলবো, তো স্যার ওইখান থেকে উত্তর দিবে। তো সেই ক্ষেত্রে স্যার আমরা তাহলে আহ, আপনারা যারা এখানে আছেন উপস্থিত, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনারা আহ, যে চ্যাট বক্স ওইখানেও লিখতে পারেন। তো ওইখান থেকে আমি অবশ্যই সেই প্রশ্নগুলো স্যারকে করব। তো স্যার আমরা প্রথমেই যে আজকের যে টপিকসটা, অর্থাৎ ডেমোক্রেসি এন্ড ইটস ডিসকন্টেন্ট। ডিসকন্টেন্টস, এই সম্পর্কে স্যার এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ স্যার, এই জিনিসটা সম্পর্কে যদি আপনি 3 থেকে 5 থেকে 6 মিনিট কিছু বলেন, মানে এইটা আচ্ছা দ্বারা আমরা মূলত কি বুঝি, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমি ব্রিফলি বলবো, কারণ আমি যেটা বলেছিলাম যে আজকের যে ডিসকাশনটা সেটা আমি অনেকটা প্রশ্ন উত্তর ধরনের একটা ডায়ালগের মতো করতে চেয়েছি। তো আপনারা প্রশ্ন করলে আমি হয়তো একটু ইয়ে করবো, আলোচনা করব, বা আমার যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে আমি সেটা করব। ডেমোক্রেসি এবং ডিসকন্টেন্ট, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে গণতন্ত্র হচ্ছে একটা এক ধরনের শাসন ব্যবস্থা। এইটা অন্যান্য আরো যেসব শাসন ব্যবস্থা আছে এগুলোকে আমরা বলি যে গণতন্ত্র হচ্ছে মানে মন্দ শাসন ব্যবস্থাগুলোর মধ্যে ইয়ে আর কি সবচেয়ে ভালো। তো এটার বলার কারণ হচ্ছে কোন শাসন ব্যবস্থাই ত্রুটি মুক্ত না। মানে অন্য শাসন ব্যবস্থাগুলো কি কি আপনাদেরকে যদি আমি ব্রিফলি বলি, যে একটা সময় পৃথিবী শাসিত হতো রাজা রানীদের দ্বারা, সুতরাং এটা ছিল রাজতন্ত্র, মনার্কি। আবার আমাদের বর্তমান প্রেক্ষাপটে বা গত 200-300 বছর হিস্ট্রি দেখলে আপনারা দেখবেন যে এখানে ফ্যাসিজম এক ধরনের শাসন ব্যবস্থা আছে। মানে একদল লোক তাদের এক ধরনের আদর্শ বা ইডিওলজি দিয়ে জোরপূর্বক একটা রাষ্ট্রে নিরঙ্কুশ একটা শাসন ব্যবস্থা চালু করা। একনায়কতন্ত্র আছে, অথরিটেরিয়ানিজম বা ডিকটেটরশিপ, যে এখানেও গুটি কয়েক লোক ক্ষমতাটাকে কুক্ষিগত করে একটা জনগোষ্ঠীর উপর জোর করে শাসন করে। তারপরে আমরা আরো বলি যে টোটালিটেরিয়ান একটা রেজিম, যেটা অনেকটা একনায়কতন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যে এখানে সমাজের প্রত্যেকটা স্তরে এক অ্যাবসলিউট কন্ট্রোল, নিরঙ্কুশ কন্ট্রোল, অর্থাৎ রাষ্ট্র, সমাজের এবং মার্কেট, এই 3টা ব্রাঞ্চের সকল স্তরে এরা নিরঙ্কুশভাবে কন্ট্রোল করে। তো সেই বিচারে গণতন্ত্র হচ্ছে এই 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 সংখ্যাগরিষ্ঠের শাসন বলি আমরা, যে সংখ্যাগরিষ্ঠ লোকজন তাদের মতামত দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য এক দলকে দায়িত্ব দেয়। বাট গণতন্ত্রে যেহেতু বাই ডিজাইন এখানে শতভাগ লোক একমত হয়ে একটা রাষ্ট্র সরকার করার কোনো ব্যবস্থা নাই, সুতরাং এখানে ইনহারেন্টলি কিছু উইকনেস আছে। ফার্স্ট উইকনেস হচ্ছে যে এখানে একটা বড় অংশের লোক ওই সরকারকে, মানে দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, ওইটাকে অ্যাপ্রুভ করে না। রাইট? আপনারা যদি সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন দেখেন, এখানে দেখবেন যে বাইডেন 50% কাছাকাছি ভোট পেয়েছে। তারপরে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছে প্রায় 47% কাছাকাছি। তার মানে
প্রায় ৪৭ ভাগ লোক বাইডেনকে অ্যাপ্রুভ করে নাই। কিন্তু গণতন্ত্র ভিন্ন। এই গণতন্ত্রে তো ৫০ ভাগ লোক ভোট দিয়ে একজনকে রাষ্ট্র ক্ষমতায় মানে একটা দায়িত্ব দিয়ে দিল। অন্য অন্য যেসব সরকারের ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলোতে আপনার পক্ষে বোঝার কোনো সিস্টেম নাই, কোনো ধরনের পদ্ধতি নাই যে আসলে কত ধরনের লোক মানে কত শতাংশ লোক বা কত পরিমাণ লোক একটা সরকারের পক্ষে বা বিপক্ষে আছে। তো এইটা এইজন্য যেহেতু গণতন্ত্রে মেজারমেন্টের একটা বিষয় আছে যে অ্যাটলিস্ট ৩, ৪, ৫ বছর পর জনগণ তাদের পছন্দনীয় শাসক বেছে নিতে পারে। সেই বিবেচনায় গণতন্ত্র অন্য শাসন ব্যবস্থাগুলোর মধ্যে উত্তম। এখন গণতন্ত্রে যে প্রবলেম গুলো, ডেফিসিট গুলো, এখন এইটা যদি আমরা আলোচনা করতে যাই, আমাদেরকে দুই ধরনের গণতন্ত্রকে আমরা ভাগ করতে হবে। মানে গণতন্ত্রের অনেক ধরনের কি বলে প্রকারভেদ আছে। হ্যাঁ, একটাকে বলে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আর একটা বলে ডাইরেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আমরা আম জনগণ সরাসরি সরকারি নীতি প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠায় এবং সংসদ সেই মতো করে আইন পাস করে এবং সংসদ থেকেই একদল লোক সরকারে বসে। আবার যদি আমরা আমেরিকান সিস্টেম, ওখানে জনগণ আসলে এক্সিকিউটিভের একটা অংশকে ইলেক্ট করে, আবার লেজিসলেচারকেও করে ইলেক্ট করে। সো এটা একটা ইউনিক সিস্টেম, ইউএস সিস্টেম। বাট ইন জেনারেল গণতন্ত্রে হচ্ছে জনগণ তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠায়, ওরা আইন প্রণয়ন করে এবং এক্সিকিউটিভের ফাংশনটা ওদের মধ্য থেকে একটা গ্রুপ করে। তো আরেক ধরনের গণতন্ত্রের প্রকারভেদ হচ্ছে আমরা বলি যে প্রসিজারাল ডেমোক্রেসি এবং কনসোলিডেটেড ডেমোক্রেসি। তারপরে মিনিমালিস্ট ডেমোক্রেসি আছে। যে এগুলোতে অ্যাবসলিউটলি খুব মানে গণতন্ত্রে আমরা যেটা সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি এবং প্রসিজারাল ডেমোক্রেসির মধ্যে যে পার্থক্যটা, যে প্রসিজারাল ডেমোক্রেসি হচ্ছে যেই সব গণতন্ত্রে সিস্টেমগুলো ওইভাবে গড়ে ওঠে নাই, কিন্তু একটা গণতন্ত্রের ন্যূনতম যে শর্তটা আছে, যেমন ধরেন আমরা নিয়মিত একটা ভালো ইলেকশন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু গণতন্ত্রের যে গুণগত পরিবর্তনটা মানে গুণগত দিকটা, যেমন আইনের শাসন, তারপরে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অধিক অংশগ্রহণ, সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, তারপরে আপনার এই যে একটা রাষ্ট্রের ক্যাপাসিটি, হ্যাঁ, তারপর নেতৃত্বের গুণ, এই সব কিছু মিলে এগুলো হচ্ছে গণতন্ত্রের কোয়ালিটেটিভ এইজ। তো ওই কোয়ালিটির বিচারে যখন একটা রাষ্ট্রে এই জিনিসগুলো ভালোভাবে থাকে, একটা সলিড রুল অফ ল থাকে, হ্যাঁ, তারপরে অনেক শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা মানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকে, হ্যাঁ, জনগণকে অধিক পরিমাণে ইনক্লুড করা হয় এবং এখানে একটা রাষ্ট্রের ক্যাপাসিটি ইজ ভেরি হাই টু ডেলিভার পাবলিক গুড। এই বিষয়গুলো যখন থাকে তখন আমরা এটাকে বলছি যে এটা একটা সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি, আবার অন্যান্য বিচারে কনসোলিডেটেড ডেমোক্রেসি। রাইট, কনসোলিডেশনের কনসেপ্টটা আসছে ট্রানজিশনাল ডেমোক্রেসি ভার্সাস কনসোলিডেটেড ডেমোক্রেসি। আর সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসির বিষয়টা আসছে যে প্রসিজারাল ডেমোক্রেসি ভার্সাস সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি। প্রসিজারের বিষয়টা যেখানে শুধুমাত্র ইলেকশনকে কেন্দ্রিক বা কিছু প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু মোটা দাগে এটা অত শক্তিশালী ভাবে গণতন্ত্রের ভ্যালুস গুলো, ইথোস গুলো ওইভাবে ওই রাষ্ট্রে ফাংশন করছে না। তো এইটা হচ্ছে গণতন্ত্রের মোটা দাগে বিভাজনগুলো। যে আপনি যদি এখন কনসোলিডেটেড ডেমোক্রেসি গুলো বলেন বা সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি গুলোর উইকনেস এর কথা বলেন, সেটা একরকম হবে। আবার প্রসিজারাল বা ট্রানজিশনাল ডেমোক্রেসি বা যেগুলো একেবারে মিনিমাল ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি গুলোর উইকনেস আরেক রকম হবে, কারণ ওই ডেমোক্রেসি গুলো এখনো মানে পরিণত না, ওটা মাত্র ইলেকশন নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে,
এক পা এগোচ্ছে তো ২ পা পিছিয়ে যাচ্ছে। তো এই ধরনের অর্থাৎ ১ম গ্রুপের এই যে ট্রানজিশনাল ডেমোক্রেসি বা প্রসিজারাল ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি গুলোর মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ইলেকটোরাল প্রসেসটার ইন্টিগ্রিটিটা ঠিক রেখে ধীরে, ধীরে এই কনসলিডেশন বা সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসির যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোতে আস্তে, আস্তে আ মানে একটু সংহত করা। তা এটা হচ্ছে মানে একেবারে প্রাথমিক দিকের গণতান্ত্রিক দেশগুলোতে। বাংলাদেশকে আমরা এই ক্যাটেগরিতে ফেলতে পারি। তো এই ক্যাটেগরির এই ধরনের গণতন্ত্রের ডেফিসিট গুলো হচ্ছে যে ইলেকশন কেন্দ্রিক এবং উইক ইনস্টিটিউশনস, যে যেখানে ইলেকশন সবসময় ইন্টিগ্রিটিটা ঠিক থাকে না, অনেক সময় কম্প্রোমাইজ হয়, ইলেকট্রাল ইন্টিগ্রিটিটা ওখানে রিগিং হয় বা ইনস্টিটিউশন গুলো ম্যাল ফাংশন করে, হ্যাঁ, এবং এই যে রাজনৈতিক নেতৃত্বের কমিটমেন্টটা এটারও অনেক ঘাটতি থাকে। এটা গেল আপনার প্রসিজারাল এবং ট্রানজিশনাল ডেমোক্রেসি যেগুলো প্রাথমিক পর্যায়ে থাকে, এদের উইকনেসটা। আর দ্বিতীয় গ্রুপে যারা ধরেন গণতন্ত্রের একটা স্তরে আছে, আমরা বলি অ্যাডভান্স স্টেজে, যেগুলো কনসলিডেটেড ডেমোক্রেসি বা সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসি, ওই গণতন্ত্রগুলোর অন্য ধরনের প্রবলেম। ওইখানে ডেফিসিট বলতে আমরা যা বুঝি সেগুলো হচ্ছে গণতন্ত্রের একটা সিস্টেমিক উইকনেস, থিওরেটিক্যাল উইকনেস, যে গণতন্ত্র একটা সিস্টেম হিসেবে এটা ইনহারেন্টলি এটা সিস্টেমের মধ্যে কিছু ইনকনসিস্টেন্সি আছে। যেমন ধরেন আমরা যদি ইউরোপ এবং আমেরিকার গণতন্ত্রের দিকে তাকাই, সেখানে মানি প্লেজ এ বিগ রোল, অর্থাৎ গণতন্ত্রে এখানে ইলেকশন সিস্টেম গুলো ঠিক আছে, ওইখানে ইনস্টিটিউশন গুলো ইম্পার্সোনাল, অর্থাৎ নৈর্ব্যক্তিক ভাবে কাজ করে, স্মুথলি কাজ করে এবং ফাংশনাল, হ্যাঁ, ইফেক্টিভলি কাজ করে। কিন্তু ওইখানে এই পুরো প্রসেসটা as good as it appears, কিন্তু এখানে এটা কম্প্রোমাইজ করার অন্যভাবে একটু এটা কম্প্রোমাইজ হয়ে যায়, অর্থাৎ যাদের অনেক টাকা আছে ওরা ইলেকশন সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারে এবং গণতন্ত্রের যে ওপিনিয়ন বিল্ডিংটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোতে, যেমন মিডিয়া বলেন, এখন তো সোশ্যাল মিডিয়া আসছে, ওই জায়গাগুলোতে মানির একটা বড় প্রভাব। তারপরে উন্নত দেশগুলোতেও যে প্রবলেমটা মাঝে মধ্যে ওইখানে কিছু খারাপ শাসক আসে, যেমন এই যে ট্রাম্প একটা এক্সাম্পল হিসেবে আসছে, যারা হচ্ছে আমরা বলি ডেমাগগ, অর্থাৎ ভয়ের রাজনীতি করে, হ্যাঁ, একটু নেগেটিভ বিষয় নিয়ে স্কেপগোট খুঁজে একে ব্লেম করে ওকে ব্লেম করে, বা আইডিওলজিক্যাল একটা আঘাত আসতে পারে, যে আপনি ফ্রান্সে যে জিনিসটা দেখছেন যে ওখানে রাইট উইংদের একটা উত্থান, মানে যারা আইডেন্টিটি নিয়ে রাজনীতি করে। তো এই জিনিসগুলো হচ্ছে গণতন্ত্রের একটা সিস্টেমিক লুপহোল। এই জিনিসগুলো দিয়ে যেগুলো শুরু নতুন গণতন্ত্র, ওরাও ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এগুলো উন্নত দেশগুলোতে এই বিতর্কটা বেশি স্পষ্ট, কারণ ওইখানে গণতন্ত্রের প্রাথমিক সমস্যাগুলো নেই, যেমন ইলেকশন নিয়ে খুব বেশি প্রবলেম নেই, যদিও ট্রাম্প এগুলো সেগুলো বলছে, বাট মোটা দাগে এভরিবডি অ্যাকসেপ্ট দ্যাট ইউএসসি ইলেকশন সিস্টেম ইজ ভেরি স্ট্রং, রোবাস্ট। তারপরে ইন্টিগ্রিটি খুব ভালো, এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে বা উন্নত ডেমোক্রেটিক দেশগুলোতে, জাপানে, সাউথ কোরিয়ায়, তাইওয়ানে, ওইসব জায়গায় ইলেকশন নিয়ে খুব বেশি ঝামেলা নাই। তবে ইনস্টিটিউশন গুলো খুব ভালো, কিন্তু ওইসব দেশে এই ধরনের এই গণতন্ত্রের সিস্টেমিক কিছু উইকনেস আসতে পারে। এতটুক বলে আমি শেষ করব, কারণ এটা তো একটা বিশাল ডিবেট। তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর আপনারা কোন পর্যায়ে আপনারা জানাশোনা পড়েছেন, এর উপর বেস করে আমি বাকিটা করতে চাই, আলোচনা করতে চাই। স্যার ধন্যবাদ। স্যার ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য। তো একটা প্রশ্ন দিয়েছিল আমাদের এক জুনিয়র, সে একটা এক্সাম্পল টাইপের এখানে বলেছে যে ধরেন কোন একটা দেশে 3টা পলিটিক্যাল পার্টিস রয়েছে, সেখানে যে ভোট কাউন্টিং হলো সেখানে যে বিজয়ী পার্টি সে 40% ভোট পেয়েছে এবং অন্য 2টা পার্টি 35% এবং অন্য যে শতাংশ 20% যা হোক, তো এই যে 40% যে পেয়েছে সেই যে বিজয়ী হচ্ছে এবং অন্য যারা
সেক্ষেত্রে হচ্ছে না। তো এই ক্ষেত্রে যে মাইনরিটির যে বিষয়টা, যে মাইনরিটি আ আ যারা ক্ষুদ্র শতাংশ ভোট পাচ্ছে তারা যে ক্ষমতায় যেতে পারতেছে না। এখানে কি মাইনরিটি যে রাইটসটা সেটা কি গণতন্ত্রের যে এই প্রসিডিউর সেখান থেকে কি ব্যাহত করতেছে না? তাহলে গণতন্ত্র এখানে মাইনরিটির জন্য কি পজিটিভ হিসেবে কাজ করতেছে? এই ধরনের একটা প্রশ্ন ছিল যদি আপনি উত্তরটা দিতেন। আচ্ছা, এই এই ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে ৩ ধরনের সিস্টেম মানে ভোটিং নিয়ে আরকি। এক ধরনের সিস্টেমকে বলি আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। হ্যাঁ? যেখানে হচ্ছে আম সিম্পল মেজরিটি নিয়ে যে কেউ সরকার গঠন করতে পারে। এখন সিম্পল মেজরিটি তো আপনারা বুঝছেন যে সিম্পল মেজরিটি হচ্ছে ধরেন ৩ জন প্রার্থী, একজন ৩৩ পেল, আরেকজন ৩৩ পেল, আরেকজন ৩৪ পেল। যে ৩৪ পেল হি উইনস। এটাকে বলে সিম্পল মেজরিটি। আরেকটা হচ্ছে অ্যাবসোলিউট মেজরিটি যে না আমার 50% থ্রেশহোল্ড ক্রস করতে হবে। রাইট? সো এখন বেশিরভাগ গণতন্ত্রে বেশিরভাগ না আমি বলব যে 50-50 ধরেন অর্ধেক গণতন্ত্রে আপনার এই সিস্টেমটা আছে। সিম্পল মেজরিটি সিস্টেম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। অর্থাৎ যে আগে লাইনটা ক্রস করতে পারে। আম আরেক ধরনের হচ্ছে যেটা হচ্ছে আপনার এই যে ফ্রান্সে আছে এবং প্রায় ৯০ টার মতো দেশে আছে সেই এটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। অর্থাৎ যে যত ভোট পেল অত অনুপাতে সে সংসদে প্রতিনিধিত্ব করবে। রাইট? এবং আপনার এই 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 জিনিসটা দিয়ে ওই আগের যে সমস্যা যে না মানে উইনার টেকস অল, হ্যাঁ? যেমন ধরেন আমি ৩৪ পেলাম, ৩৪ পেয়ে আমি সরকার গঠন করে ফেললাম। whereas 66% লোক আমাকে অ্যাপ্রুভই করল না। এখন এই জিনিসটা কম্পেনসেট করতে তখন এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা আসলো। আনুপাতিক প্রতিনিধিত্বশীল যে ব্যবস্থাটা। এখানে আপনার এই যে দল যে ভোট পাবে ওইখানে অনেক ইটস এ ভেরি কমপ্লেক্স সিস্টেম ওই যে লিস্টে রাজনৈতিক দলগুলো একটা মানে করতে পারে একটা লিস্ট দেয়। এরপরে জনগণে ভোট দেওয়ার পরে ভোটের প্রপোর্শনেট অনুসারে তখন সংসদে ওইভাবে প্রতিনিধিত্ব হয়। আ ইউএস সিস্টেমটা এক্সিবিট মানে কি বলে এটা ওরা ওই যে সিম্পল মেজরিটি বা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমটাকে একটু টুইক করেছে। আমি মনে করি ওইটাও তাই যে ওইখানে ওরা বলছে ইলেকটোরাল কলেজ। এখন আপনি যদি এই নামের বিষয়টা একটু ভুলে গিয়ে আপনি যদি ওদের রাজ্যগুলোকে প্রত্যেকটা স্টেটকে একটা সংসদীয় আসন ধরেন তা 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 তা- তাহলে কিন্তু ওইটাও ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেম। অর্থাৎ একটা স্টেটে কোনো প্রার্থী যদি 50% ভোট পায় মানে 51% ভোট পায় সে ওইখানকার সমস্ত ইলেকটোরাল কলেজ সে নিয়ে নিবে। অ্যাকসেপ্ট ওখানে দুইটা আছে আপনার ওই যে মেইনে একটু পার্থক্য আছে কিন্তু অন্য সবগুলো স্টেটে হচ্ছে এরকম। তো আর যে যে প্রার্থীটা 49% ভোট পেল সে কিন্তু হি ইজ নট গেটিং এনি ইলেকট্রাল কলেজ। সো এটা অনেকটা পার্লামেন্টারি ডেমোক্রেসি গুলোর মধ্যে আমাদের এখানে ফার্স্ট পাস দ্য পোস্টের যে সিস্টেম ওই রকম। এখন আপনার ওই কোশ্চেনের আরেকটা ডাইমেনশন আছে যে গণতন্ত্রে মাইনরিটির কি অবস্থা। এখন গণতন্ত্রে একটা ক্লাসিক কি আছে অ্যাডেজ আছে সেইং আছে যে গণতন্ত্র হচ্ছে এই যে রুল বাই দ্য মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি। এখন আপনি উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে যে কারণে ইলেকশনের পরই বিজয়ী প্রার্থী সবসময় অফার্স অ্যান অলিভ ব্রাঞ্চ যে এটা ধরেন আপনারা ইউএসএ ইলেকশনে দেখবেন যে ট্রাম্পের বিরুদ্ধে এত কমপ্লেইন আছে কিন্তু দিন শেষে বাইডেন উইল পার্ডন হিম, হ্যাঁ, এবং হি উইল নট ট্রাই হিম। এটার মূল কারণ হচ্ছে অ্যাকোমোডেট করা যে ওকে আমরা ইলেকশন পর্যন্ত উই ফট মানে হার্ডলি উই ফট টুথ অ্যান্ড নেল বাট আফটার দ্য ইলেকশন আমি সারা আমেরিকান জনগণের প্রেসিডেন্ট। এটা হচ্ছে ক্লাসিক নোশন যে আপনি ইলেকশনে জেতার পরে ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাজ এ লিডার অফ দ্য হোল কান্ট্রি। এখন যেখানে গণতন্ত্র এভাবে সুসংহত না প্রসিজারাল সেখানে ফাইটটা বেশি কারণ সেখানে রিসোর্সের স্ক্যারসিটি আছে। হ্যাঁ, যে এখানে এবং এই রিসোর্সের কন্ট্রোল কে নিবে সেইগুলো নিয়ে ফাইট অর্থাৎ ফাইটটা অনেক বেসিক লেভেলে।
আর উন্নত দেশগুলোতে তো এই কালচারটা, নর্মস গুলো এমবেডেড। ওকে, আমি ইলেকশন পর্যন্ত উই কম্পিট অ্যাজ এ ক্যান্ডিডেট অফ পার্টি এ অর বি, বাট ওয়ান্স আই উইন দেন আই বিকাম দ্য I become the representative of the whole population. এটা গেল একটা। দ্বিতীয় আরেক ভাবে, অর্থাৎ এটা গেল নর্মস এবং ইয়ের ক্ষেত্রে, মানে আপনি নর্মস এর মধ্যেই তখন মাইনরিটি মেজরিটির ভাগটার হওয়ার কথা না, যে আমি সমস্ত আমেরিকানের প্রেসিডেন্ট, আমি সমস্ত জার্মানের চ্যান্সেলর, আমি সমস্ত ফ্রেঞ্চ ভাষীর, ব্রিটিশ বা ভাষীর আমি আমি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। কিন্তু এটা গেল নর্মস এর ক্ষেত্রে, যে আপনি এক্সপেক্ট করছেন যে একটা লোক এই নর্মসটা পালন করবে। কিন্তু হোয়াট ইফ, যে এই যে ট্রাম্পের মতো একটা লোক ইলেক্টেড হয়ে গেল, যে যে এইসব নর্মস এর ধার ধারছে না, যে মানছে না যে সে সমস্ত আমেরিকার প্রেসিডেন্ট, সে মানছে যে সে রিপাবলিকানদের প্রেসিডেন্ট, বা আরো বললে কনজারভেটিভ একটা ক্রিশ্চিয়ান ভোট ব্লকের প্রেসিডেন্ট। সেই ক্ষেত্রে উন্নত দেশগুলোতে এটা ইনস্টিটিউশনালিজমটা খুব এমবেডেড আর কি। তো তখন সেখানে আপনি জন রলস পড়লে দেখবেন যে সেখানে আপনি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলছে, যে হ্যাঁ, তখন ইনস্টিটিউশনাল রেমেডির মাধ্যমে আপনি ইনস্টিটিউশনগুলো এমন ভাবে সাজাবেন যাতে কেউ ক্ষমতাটা কুক্ষিগত করতে না পারে। অনেকগুলো চেকস এন্ড ব্যালেন্স থাকবে, এবং দিন শেষে ইনস্টিটিউশনগুলো ওই দেশের প্রত্যেকটা সিটিজেনকে দেখবে যে আমার নাগরিক। হ্যাঁ, সে ব্ল্যাক না, হোয়াইট না, বাঙালি না, পাহাড়ি না, ছেলে না, মেয়ে না, নারী না, পুরুষ না, সে আমার কাছে হচ্ছে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। এই ইনস্টিটিউশন গুলো যখন ইম্পার্সোনাল থাকে এবং শক্তিশালী হয়, তখন একটা রাষ্ট্রে ব্যালেন্সটা হয়ে যায়, যে একটা লোক খারাপ শাসক আসলো, কিন্তু ইনস্টিটিউশন ক্যান ফাইট ব্যাক। যে না, আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার ইউএস সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, উনি বললেন যে স্টিল উনি হি ওয়াজ এবল টু ডু সাম ড্যামেজ, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে, সেনেট থেকে, কংগ্রেস থেকে হি ওয়াজ কনস্ট্যান্টলি পুশড ব্যাক। সো এই দুই ভাবে, অর্থাৎ নর্মস, ভ্যালুজ এবং ইনস্টিটিউশনস, এটার মাধ্যমে মাইনরিটির যে কনসার্নটা একটা ডেমোক্রেসিতে, সেটা কম্পেনসেটেড হয়, সেটাকে অ্যাড্রেস করা হয়। যেগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে ডেমোক্রেসি আমাদের মতো, সেখানে তো ধরেন ডেমোক্রেসির আদি ডিবেটটাই আমরা এখনো সলভ করতে পারলাম না। আমাদের এখানে ইলেকশন নিয়েই আমরা এখনো, মানে আমাদের দেশে এখন তো ডেমোক্রেসি নামে আদৌ কিছু নাই। 2014 সালের পর থেকে দেয়ার ইজ নো ডেমোক্রেসি, এবং আমরা ডেমোক্রেসির ভাষায় বলি এটা একটা ডেমোক্রেটিক রিভার্সাল, অর্থাৎ ডেমোক্রেসিটা আপনার অটোক্রেসিতে ফিরে গেছে। সো এখন আমাদের মতো দেশে ডিবেটটা আরেক জায়গায়। আমাদের মতো দেশে ইভেন মাইনরিটি ডিবেট না, আমাদের মতো দেশে মেজরিটিরই কোনো রাইট নাই। মানে ওই যেহেতু আমরা ডেমোক্রেসির ওই থ্রেশহোল্ডেই যাই নাই। জি। ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা একদম বেসিক থেকে প্রশ্নটা, জানি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা, তবুও করছি যে এই যে গণতন্ত্র নিয়ে যে যখন আমরা স্টুডেন্ট লেভেলে পড়াশোনা করছি, তখন যখন পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আমরা পড়াশোনা করছি, তখন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের কথা পড়েছি। তো মূলত সক্রেটিস মূলত হয়তো, হ্যাঁ মনে হয় সক্রেটিসই যে ডেমোক্রেসিকে রোস্ট মানে প্যাটার্ন অফ গভর্নমেন্ট সিস্টেম হিসেবে কথা বলেছেন। তো সে যে ডেমোক্রেসির প্যাটার্নটাকে নিয়ে এই যে ক্রিটিসাইজটা করেছিলেন, বা এই ধরনের একটা মতামত দিয়েছিলেন, এবং বর্তমানে যে প্যাটার্নে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হয়ে থাকে, তো তার সেইখান থেকে তার ওই সময়কার ডেমোক্রেটিক প্র্যাকটিস থেকে যে সে ক্রিটিসাইজ করেছিল, এবং বর্তমানে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে যে অনলি হোপ হিসেবে বলা হয়, এই দুইটার মাঝখানে যে যদি তুলনামূলক একটু বিশ্লেষণ করতেন, তাহলে স্যার একটু ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমত ধরেন আপনাকে বুঝতে হবে যে বর্তমানে আমরা যে মডার্ন ডেমোক্রেসির কথা বলি, এটার বয়স ধরেন, মানে যেখানে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ আছে, দেশের প্রত্যেকটা নারী পুরুষ, অর্থাৎ একটা দেশের সবার ভোটাধিকার আছে, অর্থাৎ সরকার গঠনে তার মতামত রাখার সুযোগ আছে। সেইটা 100 বছর আগেও ছিল না, মানে 115-20 বছর আগেও ছিল না। লার্জলি একেবারে ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য কান্ট্রি, যেখানে মেয়েরাই ভোট দিতে পারতো না।
এরও আগে গেলে ইভেন ব্ল্যাকরা আমেরিকাতে অনেক পরে ধরেন ইকুয়াল রাইটস টাইটস পেয়েছে। তো আপনি ওই এই গ্রিকদের প্রায় ২-৩ হাজার বছর আগে যে ডেমোক্রেসি, ওটা আসলে মানে এটা হচ্ছে নামে ডেমোক্রেসি, ওটা ছিল এলিটদের আরকি। ওইখানে নগর রাষ্ট্রে যারা ছিল, কি বলে এটাকে, মানে ওখানে ডেমোক্রেসি না ঠিক, ওখানে যারা সভ্য ছিল, এটার একটা ইংলিশ টার্ম আছে। আ ওরা শুধুমাত্র ভোট দিতে পারত। নারীরা তো ভোট দিতে পারতই না। জনগণের বেশিরভাগ মানুষই ভোট দিতে পারত না। ওখানে এলিটদের আলোচনার মাধ্যমে ভোট, মানে ওদের মতামতের একটা দেওয়ার সুযোগ ছিল। সো ওই গণতন্ত্রের সাথে বর্তমান গণতন্ত্রের কোনো কম্পেয়ার হবে না আরকি। ইভেন ওই মানে ওই আমেরিকাতে যখন আমেরিকা স্বাধীন হলো আরো ২০০-২৫০ বছর আগে, ওই সময়ের গণতন্ত্রের সাথে বর্তমান গণতন্ত্রের কোনো পার্থক্য হবে না। আমি বলব যে আপনি মডার্ন ডেমোক্রেসিটা ধরতে হবে ১০০ বছরের কাছাকাছি, হ্যাঁ? এবং এই যে রাইটস গুলো আরো বেশি রোবাস্ট হয়ে আসছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। যে এখানে ধরেন এই হিউম্যান রাইটসটাকে এত গুরুত্বপূর্ণ করা হয়, অর্থাৎ মানুষ হিসেবে, রাষ্ট্রের সাবজেক্ট হিসেবে আপনার যে বেসিক রাইটস গুলো সেগুলোকে স্বীকার করা হয়। তো এই ২ টা আলোচনা কম্পারেবল না। এটা থিওরিটিক্যালি ইটস ওকে যে গণতন্ত্রের ধারণাটা, নোশনটা এখান থেকে আসছে, গ্রিক পলিটিক্স থেকে আসছে, ডেমোস থেকে আসছে, রাইট? ওইখানে সভ্যরা ভোট দেওয়ার সুযোগ পেত, ভোট দিয়ে তাদের নির্বাচন করত। বাট ওইটা টোটালি এক্সক্লুসিভিস্ট আরকি। ওইখানে জনগণের কোনো ভোটাধিকার ছিল না, নারীদের কোনো ভোটাধিকার ছিল না, স্লেভদের কোনো ভোটাধিকার ছিল না। হ্যাঁ? যারা মানে কান্ট্রি সাইডে বাস করত, গরিব লোকজন, উম নিম্ন আয়ের, নিচু পেশার, ওদের কোনো ভোটাধিকার ছিল না। সো ২ টা বিষয় আপনারা করতে পারবেন না আরকি। ইট ক্যানট বি কম্পেয়ার্ড। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, ৪০ মিনিট পর বন্ধ হয়ে যায়। তো স্যার আমরা চাচ্ছি পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আমরা যদি এখানে এন্ড করে আমরা যদি পরবর্তী প্রশ্ন থেকে আবার শুরু করি। আপনি কি বলেন? শিওর। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আমরা এন্ড করে দিচ্ছি। জি, ঠিক আছে।